ও ক্লাস 4-এর 58 পাতার পর আজকে আমরা 59 নম্বর পাতা নিয়ে ভিডিও করছি। হেডিং হচ্ছে কোথায় থাকে তারা। স্যার বললেন, জীবের থাকার জায়গার ছবিগুলো দেখো, ছবিগুলো দেখে তোমাদের কি মনে হলো। তো বইতে 59 পাতাতে তোমরা ছবিগুলো দেখতে পাবে। তো একবার আমি ছবিগুলো দেখি। প্রথমে তো দেখতে পাচ্ছি পেছনে পাহাড়, তারপরে জঙ্গল, তারপরে একটু মাঠ, সেখানে ঘাস রয়েছে। তারপরেরটা তো বললেই বুঝতেই পারছো যে অনেকগুলো শার্ক রয়েছে, অর্থাৎ তিমি মাছ রয়েছে, সমুদ্রের ছবি। তারপর আবার একটা জঙ্গলের ছবি, তারপর ধরো একটা ধান ক্ষেত, তারপর পাহাড়ের ছবি, তারপর কোনো একটা গ্রামের পুকুর পাড়ের দৃশ্য যেখানে নারকেল গাছ টাছ সব রয়েছে, তারপরটা তো মরুভূমির ছবি। মোটামুটি সবই দেখলে, বইতে এগুলো একই সঙ্গে আছে। আর এবার দেখি আমরা। আয়েশা বলল, সব জায়গা তো আমাদের বাড়ির চারপাশের মতন নয়। আয়েশা ঠিক কথা বলছে, সব জায়গা তো চারপাশের মতন হবে কি করে। আমাদের বাড়ি যদি দার্জিলিংয়ে হয় তাহলে আমাদের বাড়ির নিশ্চয়ই পুকুর পাড়, নারকেল গাছ থাকবে না, মরুভূমি থাকবে না। আবার আমাদের বাড়ি যদি গ্রামে হয় তাহলে আমাদের বাড়ির চারপাশে তো পাহাড় থাকবে না, জঙ্গলও থাকবে না। নারকেল গাছ, পুকুরটা কমন থাকবে, রাস্তাঘাট, মাঠটা থাকবে, ধান ক্ষেত থাকবে। তো কোথাও খুব উঁচু, আয়েশা তারপরে কথায় আসি, কোথাও খুব উঁচু, কোথাও নীল জলে বড় বড় ঢেউ, আবার কোথাও বা সাদা বরফ। যেটা পাহাড়ের ছবি বলছিলাম সেখানে এখানে বলা হচ্ছে সাদা বরফ। ঠিকই, স্যার বললেন যে ঠিকই, এই পৃথিবীর সব জায়গা আমাদের এলাকার মতো নয়। জলিল বলল, উদ্ভিদ আর প্রাণীদের থাকার এত রকম জায়গাও আছে পৃথিবীতে। জলিল খুব অবাক হয়ে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণীরা কত কত জায়গায় থাকতে পারে, ও তো খালি বাড়িতেই থাকে। স্যার বললেন, জীবেরা এত বিচিত্র পরিবেশে বাস করে কি করে বলতে পারবে কি? স্যার বললেন, জীবেরা কী করে এইসব বিচিত্র পরিবেশে বাস করে তোমরা কি কেউ বলতে পারবে? তো যে ছবিগুলো একটু আগে দেখলাম সেগুলোই এখানে দেখিয়েছে। তো স্কিপ করে যাচ্ছি। বৈশাখীরা বলল, আসলে কোনো প্রাণী হয়তো সমুদ্রের নোনা জলে থাকতে সুবিধে হয়, কেউ আবার হয়তো পুকুরের মিষ্টি জলে মানিয়ে নিয়েছে। তো এটা চলে গেলাম আমরা পৃষ্ঠা নম্বর 60-এ। বৈশাখীরা বলল যে আসলে কোনো প্রাণীর হয়তো সমুদ্রের নোনা জলে থাকতে সুবিধে হয়, কেউ আবার হয়তো পুকুরের মিষ্টি জলে মানিয়ে নিয়েছে। কোনো উদ্ভিদ হয়তো পাথুরে মাটিতে ভালো জন্মায়, অন্য আরেকটা উদ্ভিদ হয়তো আবার আমাদের বাড়ির পাশের পুকুর ধারে স্যাঁতস্যাঁতে মাটিতে ভালো জন্মায়। স্যার বললেন, খুব ভালো বলেছ। তার মানে যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সে থাকে, সেটাই তার বাসস্থান। একটা পচা কাঠ উল্টে দেখো, দেখবে কিলবিল করে কী সব পোকা বেরোচ্ছে। আবার মানুষের মাথার চুলে থাকে উকুন, খাবারের নালিতে থাকে কৃমি, গন্ডারের পিঠে থাকে পোকা। এগুলো সবই এক ধরনের বাসস্থান। যদি মাইক্রোস্কোপ দিয়ে এটা বলি, যদি মাইক্রোস্কোপ দিয়ে আমাদের চামড়ার উপরটা দেখা হয়, আমাদের ত্বকের উপরে দেখা হয়, তখনই দেখতে পাবো যে কত রকমের, যতই আমরা সাবান দিয়ে হাত ধুই আর যাই করি, কত রকমের ছোট ছোট অণুবীক্ষণিক জীবজন্তু যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের পশমগুলো চারিপাশে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাত ধুলেও যায় না, এইগুলোই আমরা খেয়ে ফেলি। এর কোনোটা উপকারী, কোনোটা অপকারী। বেশিরভাগটাই আমাদের ক্ষতি করতে পারে না, আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেই কারণে। ভেতরে আমাদের যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি রয়েছে, তার কারণে ক্ষতি করতে পারে না। কিন্তু যখন বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়, কাটা ফল খেলে গরমকালে, রাস্তায় বেরিয়ে শরবত খেলে, মাছি ভনভন করছিল শরবতের সেই কাটা ফলগুলোর ওপরে, সেই ফলের শরবত খেলে, নোংরা জল দিয়ে তৈরি করা বরফের শরবত খেলে, বেশি বেশি করে এই বাজে বাজে জীবজন্তুগুলো পেটের মধ্যে যাবে আর আমাদের পেট খারাপ হবে, জ্বর জারি হবে, ডাক্তারের কাছে যেতে হবে, শুয়ে বসে থাকতে হবে, ছুটি আর উপভোগ করা হবে না। তো দেখো এবার এখানে আচ্ছা, এই কথা শুনে এবার তারা বলছে সবই এক ধরনের বাসস্থান। এই কথা শুনে সমীর বলল, কয়েকদিন আগে আমার ম্যালেরিয়া হয়েছিল,
ডাক্তারবাবু বলেছিলেন যে রক্তে নাকি জীবাণু বাসা বেঁধেছে। তাহলে হলো, তো ম্যালেরিয়া হয়েছে, রক্তে জীবাণু বাসা বেঁধেছে। তোমরা তো জানো ম্যালেরিয়া কার কামড় থেকে হয়? মশার কামড় থেকে। ঠিক বলেছো। আমাদের দেহের খাবারের নালি, ফুসফুস, চোখ, কানের মতো অঙ্গেই জীবাণুরা থাকতে পারে। কানের মতো সব অঙ্গেই জীবাণুরা থাকতে পারে। বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য জীবের দেহেও জীবাণুরা থাকে। বই অনুযায়ী ওপরের আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে যে শুধু ফাঁকা জায়গা হলেই তো বাসস্থানের অনুকূল নাও হতে পারে। এই জন্যই কি মরুভূমিতে কাঁটা গাছ আর উট ছাড়া সেরকম কোনো জীবজন্তু চোখে পড়ে না? যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের বেঁচে থাকার অনুকূল বাসস্থান তৈরি করে দেয়। ঘন বন বা সমুদ্রের নিচে প্রবাল প্রাচীরে এই ঘটনাই ঘটে। আগের পাতার এখানে প্রবাল প্রাচীর বলে মনে পড়লো, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ একটা প্রবাল প্রাচীর, পৃথিবী বিখ্যাত। ভারতেও লাক্ষাদ্বীপ আর আন্দামান দ্বীপপুঞ্জে প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। অনেকে প্রবালের আংটি পরে, সেই ওই সমুদ্রের তলা থেকে ডুবুরিরা গিয়ে ওই প্রবালকে কেটে নিয়ে এসে সেই দিয়ে পাথর বানিয়ে আংটির মধ্যে দিয়ে পড়ে। হ্যাঁ, তো এগুলো জীব, বিভিন্ন রকমের জীব। এই প্রবাল প্রাচীরে প্রচুর ধরনের মাছ, প্রচুর ধরনের নাম না জানা অনেক জীবজন্তু দেখতে পাওয়া যায় প্রবাল প্রাচীরে। তো এবার একটা ছক আছে, ছোট ছক। ও বন্ধ হয়ে যায়। এই ছোট ছকটা আছে, দেখো জীবের নাম উট, আর জীবেদের থাকার নানা রকম জায়গার নাম বলতে হবে। এখানে দুটো আছে, তোমরা আরও দু চারটে লিখতে পারো। যেমন একটা উট থাকে কোথায়? মরুভূমিতে থাকে, জানো। আরেকটা লেখো তিমি, সমুদ্রতে থাকে। বিভিন্ন ধরনের মাছ সমুদ্রতে থাকে। তারপর লিখতে পারো যে তোমরা, কেউ লিখতে পারো হাতি, গন্ডার সব থাকে কোথায়? জঙ্গলে থাকে। আর বানর কোথায় থাকে যদি লিখি আমরা? বাদর বা হনুমান, তো কোথায় থাকে? গাছের ডালে থাকে। তো এগুলো লিখতে পারো। হ্যাঁ, এখানে যে যার যার মতো কয়েকটা লিখে নিও। এরপর তোমাদের জানা যে ছকটা আছে সেটা আর একটা ছক আছে। তোমাদের জানা এরকম কতগুলো উদাহরণ দাও যেখানে একটি জীব অন্য আরেকটি জীবের বাসস্থান তৈরি করে দেয়। একটি জীব অন্য একটি জীবের বাসস্থান তৈরি করে দেয়। ভালো করে একটু নজর করলেই বুঝতে পারবে। বিষয় বলছে, এই ছকে একটি বিষয় বলছে একটি উদ্ভিদ আরেকটি উদ্ভিদের বাসস্থান তৈরি করে দেয়। খেজুর গাছ, বইতে আছে খেজুর গাছ, লতানো গাছের বাসস্থান। রাস্তাঘাটে চলতে থাকলে দেখবে আমরা একটা বলি স্বর্ণলতা বলি, বিভিন্ন গাছে ওঠে। পান গাছ, চই গাছ, যে কোনো গাছের গোড়ায় পুঁতে দাও পান গাছ, চই গাছ। তার মানে কি? যেই গাছের গোড়ায় পুঁতবে, ধরো আম গাছের গোড়ায় একটা পান গাছ পুঁতলে ওই আম গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে যাবে। চই গাছও তাই। তো আবার বলছে একটি উদ্ভিদ আরেকটা প্রাণীর বাসস্থান তৈরি করে দেয়। একটি উদ্ভিদ আরেকটি প্রাণীর বাসস্থান তৈরি করে দেয়। দেখো এইখানে এটা খুবই সোজা। উদ্ভিদের কোটরের মধ্যে কি আছে? পায়রা, কি বলে, পেঁচারা বাসা বাঁধে, সাপ ঢোকে, সাপ বাসা করে। হ্যাঁ, তো আরেকটা কি? আরেকটা হচ্ছে একটা প্রাণী আরেকটা প্রাণীর বাসস্থান তৈরি করে দেয়। একটা প্রাণী আরেকটা প্রাণীর বাসস্থান তৈরি করে দেয়। একটা প্রাণী আরেকটি প্রাণীর বাসস্থান তৈরি করে দেয়। খুব ভালো উদাহরণ আছে, মাথায় উকুন হয়। আর আমাদের পেটে অনেক কৃমি থাকে যেগুলো আমাদের উপকার করে। উকুনটা ক্ষতি করে কিন্তু পেটের কৃমিটা আমাদের উপকার করে। হলো, তো এখানে আমি মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এই চারটা হয়ে গেল। এটা পরে নয় খাতায় লিখে পাঠিয়ে দেবো গ্রুপে। তো এই পাতা শেষের দিকে, নিচের দিকে, সমীর এবারে ছুটিতে গুজরাটে বেড়াতে যাবে। উত্তেজনায় কয়েকদিন ধরে ওর ঘুম আসছে না। শেষ পর্যন্ত ছবির সিংহকে স্বচক্ষে দেখবে। স্বচক্ষে মানে নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে সামনে দাঁড়িয়ে। স্যার বললেন ভারতীয় সিংহ একমাত্র গুজরাটের গির অরণ্যেই পাওয়া যায়। ভারতীয় সিংহ একমাত্র গুজরাটের গির অরণ্যেই পাওয়া যায়।
খুব ইম্পর্টেন্ট এটা, যে ভারতীয় সিংহ কোথায় দেখতে পাওয়া যায়, একমাত্র গির অরণ্যে। এরকমই আরেকটা প্রাণী হলো আসামের মুগা রেশম মথ। এরকমই আরেকটা প্রাণী কি আছে, আসামের মুগা রেশম মথ। এই মুগা রেশম দিয়েই সিল্কের শাড়ি তৈরি হয়। এদের বাসস্থান কমতে কমতে ওই এক জায়গাতে এসে থমকে গেছে। যদি ভবিষ্যতে এই জায়গাটা থেকেও এরা হারিয়ে যায়, তবে এদের দেখতে পাওয়া যাবে না। দেখো পাশে মুগা রেশমের ছবি দেখতে দিয়ে ছবি রেখেছে, আর এখানে একটা সিংহের ছবি দিয়ে দিয়েছে। তো এবার যাই পরের পাতা, 61 নম্বর পাতায়। নিচের ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করো ওই প্রাণীগুলো কোন কোন বাসস্থানে থাকে বা থাকতে পারে। বাঘের ছবি, কচ্ছপের ছবি, একটা পাখির ছবি, চড়াই পাখি, আরশোলা, এটা কিসের ছবি বোঝা যাচ্ছে না একদমই, এটা সম্ভবত কাকের ছবি দিয়েছে একটা। আর একটা তোমরা বিভিন্ন রকমের নামে বলো, এটা গোসাপ, কেউ গুইধরেল বলে, এই সব বলে, বিভিন্ন রকম নাম আছে। তো কে কোথায় থাকে দেখি। তো বাঘ কোথায় থাকে? আমরা জানি বাঘ বাদাবন। বাদাবন কোথায় আছে না, পশ্চিমবঙ্গে সুন্দরবনে আছে। বাংলাদেশের যে সুন্দরবন আছে সেখানেও বাদাবন আছে, সেখানেও বাঘ থাকে। বাঘের তো অনেক রকম প্রজাতি, লেপার্ড, ক্লাউডেড লেপার্ড আছে, চিতা বাঘ আছে, তো জঙ্গলেই থাকে। আর এইখানকার যে বাঘের ছবিটা দেওয়া আছে সেটা সুন্দরবনের বাঘই ধরে নাও, তো বাদাবন সুন্দরবন লেখো। কাক, কাক কোথায় থাকছে? বইতেই বলা আছে আস্তাপুরে, যেখানে পচা খাবার, নোংরা খাবার পাওয়া যায় সেরকম জায়গায় থাকছে। এরপর আছে কি, কচ্ছপ। কচ্ছপ কোথায় থাকে? কচ্ছপ জেনারেলি সমুদ্রে থাকে, আর একটা সময় বালিতে এসে ডিম পেড়ে যায়, আবার সেই ডিম থেকে বাচ্চা ফুটে, সেই বাচ্চাগুলো আবার সেই সমুদ্রেতেই চলে যায়। ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি দেখো, যে বাচ্চাগুলো তাদের বাবা মাকে দেখলোই না, কিন্তু জানছে, তারা জন্ম থেকেই জানছে তাদেরকে কোথায় যেতে হবে। তারা যেখান থেকে এসেছে, তাদের মায়েরা যেখান থেকে এসে ডিম পেড়ে গেছে, তারা ওই একই রাস্তা দিয়ে হেঁটে, একই রাস্তা দিয়ে সাঁতার কেটে চলে যাবে। কিছু কিছু মারা পড়বে রাস্তায়, অন্য প্রাণী খেয়ে নেবে, পাখিরা খাবে, মাছে খাবে। আচ্ছা, চড়াই পাখি কোথায় থাকছে? বাড়ির ঘুলঘুলিতে থাকছে, ঘরের চালার নিচে থাকছে। বেগুন গাছের গল্প আমরা শুনেছি, তো সেখানেও থাকে, বেগুন গাছেও থাকতে পারে। আরশোলা কোথায় থাকছে? আরশোলা থাকার জায়গার অভাব নেই, রান্নাঘর, বিছনার তলা, বইয়ের আলমারি, যেখানেই অনেক দিন দিয়ে হাত না পড়ে, ছোট স্যাঁতস্যাঁতে অন্ধকার জায়গা, সেখানেই আরশোলা থাকছে। আর গোসাপ কোথায় থাকছে? গোসাপ থাকছে আমাদের বাড়ির চারপাশে দেখতে পাওয়া যায় গোসাপ। তার মানে জলা জমিতে বেশিরভাগ থাকে গোসাপ, জলা জমিতে থাকে, মাছ ধরে খায়, সাপ ধরে খায়, ছোট পাখির বাচ্চা ধরে খায়, ডিম ধরে খায়, সাপের ডিমও খায়। তো মোটামুটি যেই জায়গাগুলো পরিত্যক্ত, যেখানে অন্যান্য প্রাণীরা বাসা বেঁধেছে, যেমন সাপ বাসা বাঁধে, তো সাপের ডিম খাওয়ার জন্য গোসাপ তার পেছনে ঘুরে বেড়ায়, বেজির বাচ্চা, এর বাচ্চা, তার বাচ্চা, এই ধরনের ছোটো ছোটো যে বাচ্চাগুলো থাকে সেগুলোকে ধরে ধরে খায়। পাখির বাচ্চা, আমার সামনে সেদিনকে ডাক পাখির বাচ্চা ধরে খেয়ে নিল গোসাপে। তো এই অবধি এই ক্লাসটা আজকের মতন। আর এই যে এই যে ছকগুলো তোমরা সব খাতায় লিখবে, মোটামুটি তো বলেই দিলাম, খাতায় লিখবে, ক্লাসে দেখাবে। পরের দিন আমরা এই থাকার জায়গা হারিয়ে যাচ্ছে এইটা নিয়ে ভিডিওটা করব।